জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভ প্রোগ্রামে অলরেডি চলে এসেছি। আজকে হচ্ছে আপনাদের জন্য 41তম লাইভ। আসসালামু আলাইকুম। এবং রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে তারপরে বসবেন। আর পেজ নম্বর 175 একটু কষ্ট করে টার্ন ওভার করেন, কারণ বাজারে অন অ্যান্ড অনলি বুক যেখানে আপনি বইও পাচ্ছেন এবং সাথে আপনি শিক্ষকও পাচ্ছেন, যিনি আপনাকে লাইন বাই লাইন ধরে ধরে আপনাকে বইয়ের সবগুলো ম্যাথে কিন্তু করিয়ে দিচ্ছে। সো এরকম অপরচুনিটি আপনি কিন্তু মাত্র 250 টাকা দিয়ে কিন্তু আপনি বইও পাচ্ছেন, একজন ফুল টাইম শিক্ষক কিন্তু আপনি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সো ইটস ভ্যারি চিপ, এবং বর্তমান সময়ের জন্য না, সব সময়ের জন্যই আসলে ইটস এ ভ্যারি গুড অপরচুনিটি। সো রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই আপনার লাইভটি শেয়ার করে দিবেন এবং এই বইয়ের কথা আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন, যাতে করে কারো হেল্প ছাড়াই ও যেন একা একা শিক্ষকের হেল্প নিয়ে আর কি, যদি আমি ক্লাস নিচ্ছি কন্টিনিউস, কারো কাছে কিন্তু তাকে আর যাওয়া লাগবে না ব্যাংক ম্যাথ নিয়ে। জি, আসসালামু আলাইকুম। ওকে ফাইন, আজকে ইনশাল্লাহ আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ অধ্যায় করব, সেটা হচ্ছে সম্ভাব্যতা, পারমিউটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তবে একটু বলে নিই আসলে, আর পেজ 175 যারা মাত্রই জয়েন করলেন, একটু বলে নিই আপনাদেরকে, আমরা এখন করছি হচ্ছে টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 41তম লাইভ, এবং আজকে আমরা শিখবো পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এই 2 পর্বের প্রথম পর্ব ব্যাংক ম্যাথ। আচ্ছা, যাদের আমরা কিন্তু বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতার উপরে লাইভ নিয়েছে মোট 4টা, বিন্যাস 2টা, সমাবেশ 1টা এবং সম্ভাব্যতা 1টা, মোট 4টা। এবং আমি কিন্তু আপনাদেরকে 4টা ক্লাস করতে বলেছিলাম। সো যাদের সম্ভাব্যতা, পারমিউটেশন, কম্বিনেশন নিয়ে ন্যূনতম ধারণা নাই, যাদের বেসিক ক্লিয়ার না, আপনারা কষ্ট করে লাইভ থেকে উঠে যেতে পারেন। এই লাইভটা আপনাদের জন্য না, কোনো লাভ হবে না আপনাদের জন্য। আমি আবারও বলছি, যাদের পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি নিয়ে আমার 4টা ভিডিও দেখা হয় নাই, বা আপনার এটা নিয়ে বেসিক ওভারঅল ক্লিয়ার না, রিকোয়েস্ট করব আজকের ক্লাসটি আপনার জন্য না। ওকে, তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটি। আজকে আমরা শিখবো তাহলে, আর 175 নম্বর পেজ। আচ্ছা, তাহলে আমি কিন্তু কোনো বেসিকে গেলাম না, আমি সরাসরি ম্যাথে চলে গেলাম, সরাসরি ম্যাথসে। ওকে, সো যদি আজকে কেউ প্রশ্ন করেন আমাকে যে স্যার আমি তো কিভাবে এনসিআর হয়, এনপিআর হয়, আমি কিন্তু কোনো অ্যান্সার দিব না। আর আমি কিন্তু এত ডিটেইলস ক্লিয়ার করেছি 4টা ভিডিওতে, এত ডিটেইলস, 4টা ভিডিও দেখার পরে কারো কাছে গিয়ে এই অধ্যায়ের উপরে ম্যাথ শিখতে আপনার খারাপ লাগবে। এত সুন্দর করে আমি নিজে 4টা ক্লাসে প্রায় 6 ঘন্টা আমি কিন্তু সলভ করিয়েছি। এবং যাদের কোনো প্রবলেম থাকবে ওই অধ্যায়গুলোতে, আপনি আমাকে ইনবক্স করলে আমি কিন্তু জাস্ট ভিডিও স্ক্রিনশট দিবেন, স্যার এখানে আপনি কি বলছেন বুঝি নাই, আমি কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে 1 নম্বর যে ম্যাথটি আমরা আজকে করব, 1 নম্বর ম্যাথ। ওকে, দেখুন বলা হচ্ছে কি আপনাকে, দেয়ার আর 20 মেম্বার্স অন এ ফুটবল স্কোয়াড। আমাদের ব্যাংক ম্যাথ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে ম্যাথের প্রশ্ন বোঝা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট ব্যাংক ম্যাথ থেকে দূরে সরে যায় এই কারণে যে সে আসলে ম্যাথের প্রশ্ন বুঝে না।
তো যারা খুব দুর্বল মানে প্রশ্ন বুঝেন না তারা থাকেন, আর যারা প্রশ্ন বুঝেন এক্সট্রা অর্ডিনারি খুব ভালো ম্যাথে, তারা এই ক্লাস থেকে উঠতে পারেন। এই ক্লাস আপনাদের জন্য না। আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যে দেয়ার আর 20 মেম্বার্স অন এ ফুটবল স্কোয়াড। একটা ফুটবল স্কোয়াডে 20 মেম্বার্স। তো একটা ফুটবল স্কোয়াডে বেসিক্যালি 20 মেম্বার্স থাকবে কেন? থাকবে তো 11 জন, মানে দলে মাঠে নামবে 11 জন, কিন্তু একটা স্কোয়াড থাকে। আপনার আগে পিছে নামে, মানে কারো বদলি খেলোয়াড় নামে, মানে অনেক সময় গোলকিপার চেঞ্জ হতে পারে, সব মিলে কিন্তু 20 জন আপনার ফুটবল টিমের জন্য প্রস্তুত থাকে। খেলে কিন্তু 11 জন, কিন্তু 20 জন প্রস্তুত থাকে যে কাউকে বদলি নামা লাগতে পারে। এইটা ওকে ফাইন, এই হচ্ছে মূল বক্তব্য। একজন মানে এর আগে একজন আমাকে প্রশ্ন করেন, স্যার মাঠে খেলে 11 জন, এখানে বলছে 20 জন, আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এইটা। এবার ইন ইলেক্টিং আ ক্যাপ্টেন অ্যান্ড আ কো ক্যাপ্টেন, তাহলে এই 20 জন থেকে আপনি একজন ক্যাপ্টেন এবং একজন কো ক্যাপ্টেন আপনি চুজ করবেন, আপনি ইলেক্ট করবেন, মানে আপনি নির্বাচিত করবেন। একটু বলে নিন ব্যাপারটা, ইলেকশন কি আর সিলেকশন কি, একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের ব্যাপার দুইটা। ইলেকশন কি আর সিলেকশন কি? ইলেকশন কি, যদিও এটা আজকের পড়া না, তারপরও শেয়ার করছি। ইলেকশনটা হচ্ছে যে জনগণের ভোটে, মানে সবার মতামত নিয়ে, মানে খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো, এটার নাম হচ্ছে ইলেকশন, যেটাকে বলা হয় মূর্খের শাসন। নাম্বার 2 হলো সিলেকশন। না, আমরা মানে 4-5 জন মিলে, যারা সিনিয়ররা আছে 4-5 জন মিলে একজনকে আমরা চুজ করব যে সবচেয়ে মেধাবী, সবার রায় আমরা নিব না, এটার নাম হলো সিলেকশন। ওকে, আমরা দুটাই কিন্তু বাছাই, ইলেকশনও বাছাই, সিলেকশনও কিন্তু বাছাই। আচ্ছা, রাইট। এবার বলছে আপনাকে যে একজন ক্যাপ্টেন এবং একজন কো ক্যাপ্টেন আপনি ইলেক্টেড, মানে আপনি ইলেক্ট করবেন, আপনি বাছাই করবেন। আচ্ছা, এবার বলছে আপনাকে যে হাউ মেনি ডিফারেন্ট আউটকামস অফ দ্য ইলেকশন ইজ পসিবল। কত ভাবে আপনি এই দুজনকে আপনি চুজ করতে পারবেন, কত ভাবে। আচ্ছা, আমরা সূত্রে যাচ্ছি, তার আগে এটা ব্যাপার নিয়ে আমরা ডিসকাশন করে নিই। ধরেন আমি বললাম যে 20 জন প্লেয়ার আছে, 20 জন প্লেয়ার। ওকে, 1 2 3 4 5 6, ধরেন এরকম 20 জন। আচ্ছা, এন্ড আমি বললাম যে 1 আর 2, ওকে, আবার বললাম 1 আর 3, ওকে, আবার বললাম 1 আর 4, আবার বললাম ধরেন 1 আর 5, 2 3 2 4, মানে 2 5, মানে তার মানে আমি বলতে পারি যে আমি কিন্তু দুজন দুজন করে চুজ করছি, 2 2 করে। তার মানে আমি ব্যাপারটা সিম্পলি আমি বলতে পারি যে 20C2, আমি 20 জন বাছাই করব, আমি মানে 2 জন আমি বাছাই করব 20 জন থেকে, তাহলে 20C2, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে 190 জন। ভেরি সিম্পল ব্যাপার। এটা কিভাবে আসলো আমি এই ব্যাখ্যা এখন যাব না, শুধু আমরা জাস্ট ম্যাথটা অ্যাকচুয়ালি চুজ করে ফেললাম, যে এখানে আমরা 190 জন আমরা মোটামুটি চুজ, 190 উপায় আমরা চুজ করতে পারি এই 20 জন থেকে, যেখানে একজন ক্যাপ্টেন হবে আর একজন কো ক্যাপ্টেন হবে। আচ্ছা, হোপফুলি আমাদের ব্যাপারটা কিন্তু বুঝতে প্রবলেম হয় নাই, নাকি কোনো ঝামেলা হয় নাই আশা করি। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ম্যাথে, 2 নম্বর ম্যাথে। এবার 2 নম্বর ম্যাথে আপনাকে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে যে a fair coin is thrown in the air 4 times। আপনি একটা নিরপেক্ষ মুদ্রা, এখন বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফেয়ার কয়েনটা কেন বলা হয়? হোয়াট ডু ইউ মিন বাই ফেয়ার কয়েন? নিরপেক্ষ মুদ্রা কেন বলা হয়? আচ্ছা, মুদ্রা এজন্য বলা হয় যে যেই টস করুক, টস যেই করুক না কেন, এটা কোনো ব্যক্তি ডিপেন্ডেন্ট না। ওকে, 1 নাম্বার 2 যেটা হলো যে কয়েনের মধ্যে এমন ধরেন আমি বললাম যে কয়েনের নিচে আমি একটা পাতলা আবরণ দিলাম, বা আমি একটা পাশকে ভারী করলাম, তাহলে হবে কি, আমি যদি ফ্লিক করি তাহলে কিন্তু ভারী পার্টটা কিন্তু নিচের দিকে পড়বে, এটা কিন্তু নিয়ম। মানে আমি কোনোভাবে আমার কয়েনটাকে বায়াস করব না, একটা সিম্পল, মানে যে কোনো একটা কয়েন যেখানে কোনো বায়াস করা হয় নাই, এটার নামই হচ্ছে ফেয়ার কয়েন। অনেক সময় বলে না যে ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন,
যে ইলেকশনে কেউ বায়াস করবে না, যা হওয়ার তাই হবে, যেটা হওয়ার সেটাই হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেয়ার ইলেকশন। ওকে, বলা হচ্ছে আপনি যে আপনি ইয়ারে থ্রো করেছেন একটা কয়েন, আপনি ইয়ারে আপনি থ্রো করলেন 4 বার, থ্রো এয়ার, ওকে 4 টাইমস, 4 বার। আচ্ছা, কি হলো? ইফ দ্য কয়েন ল্যান্ডস উইথ দ্য হেড আপ অন দ্য ফার্স্ট 3 টসেস। আসলে কি থাকে? হেড থাকে আর টেইল থাকে, একটা থাকে মাথা, একটা থাকে ল্যাজ, একটা কয়েনের। আমাদের দেশে ধরেন মুদ্রার এপিটপিট যেটা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন বলছে যে প্রথম 3 বারই হেড পড়ছে, ওকে। তাহলে এবার বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন উইল ল্যান্ড উইথ দ্য হেড আপ অন দ্য 4 টস। তাহলে বলা হচ্ছে আপনাকে যে চতুর্থ বারে তাহলে ওই একই কয়েন হেড পড়ার পসিবিলিটি কত। এখন এই আসলে আপনার কাছ থেকে এই প্রশ্নটা কেন করেছে এটা আগে বুঝতে হবে আপনাকে। ব্যাপারটা হলো যে 3 বার না, আগে 300 বার পড়ছে, এই আগের 300 বারের সঙ্গে কিন্তু পরের 301 বারের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ আপনাকে বলাই হচ্ছে এটা ফেয়ার কয়েন। সো আপনাকে একটা কয়েন যখন আপনি থ্রো করবেন, তাহলে কি পড়তে পারে? হয় হেড পড়তে পারে, না হলে টেইল পড়তে পারে, হয় মাথা পড়তে পারে, না হলে ল্যাজ পড়তে পারে। এই দুটো যেকোনো একটা পড়বে, এখানে কিন্তু থার্ড কোনো চয়েস নাই। যেমন একটা ম্যাচ যদি খেলা হয় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, কি কি ঘটনা ঘটতে পারে? ম্যাচ জিততে পারে কেউ, কেউ হারতে পারে, অথবা ম্যাচটি ড্র হতে পারে। 3টে অপশনের যে কোনো একটা অপশন ঘটাই হচ্ছে কিন্তু পসিবিলিটি বা প্রবাবিলিটি। আচ্ছা, তাহলে আপনি চতুর্থবার যে কয়েনটা থ্রো করবেন, চতুর্থবারও কিন্তু যে হেড পড়বে কোনো গ্যারান্টি নাই, টেইলও কিন্তু পড়তে পারে। সো আপনার পসিবিলিটি হবে 50-50, হেডও পড়তে পারে, টেইলও পড়তে পারে। তাহলে হেড পড়ার পসিবিলিটি হবে হাফ, 50-50। অথবা আপনাকে যদি বলতো যে টেইল পড়ার পসিবিলিটি কত, সেটা কিন্তু কি 50-50, হাফ। ভেরি সিম্পল। তাহলে আপনাকে ওরা কিন্তু ফার্স্টে বলে নিয়েছে যে এটা কিন্তু ফেয়ার কয়েন, বায়াসড কয়েন না। ভালো করে বুঝতে হবে আমাকে, এটা বায়াসড কয়েন না, ফেয়ার কয়েন। হোপফুলি আমরা 2 নম্বর ম্যাথটি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছি। ম্যাথ সহজ, শুধু আপনাকে কিন্তু কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেন, আর কিছু না। তাহলে আমরা কি 1 এবং 2 নম্বর কি আমরা কি বুঝতে পারলাম ক্লিয়ারলি? কোনো প্রবলেম আছে আপনাদের 1 এবং 2 নম্বর বুঝতে? তাহলে আমরা এবার 3 নম্বর ম্যাথটি করব, 3। আচ্ছা দেখুন 3 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে। আমি একটা অ্যাডভাইস করতে পারি আপনাদেরকে, যারা ব্যাংকের ম্যাথে নতুন এক্সাম দিবেন, নতুন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তাড়াহুড়া করে একটা মোটা বই কিনবেন না। প্রথম কাজটা হবে আপনার ম্যাথের সলিউশন না, ম্যাথ তাড়াতাড়ি করার চিন্তা অনেক পরের ব্যাপার। আপনি প্রথমে কিছু ম্যাথ নিবেন, তারপর আপনি কি করবেন, আপনার কাজটা হবে শুধু ধরে ধরে 1 বাই 1 শুধু ম্যাথের প্রশ্ন বোঝা। আপনি দরকার হলে প্রথম 3 মাস শুধু এই কাজটাই করেন, কিছুই করতে হবে না, আপনি প্রেশার নিয়েন না। আপনাকে সলভ করতে হবে, তাড়াতাড়ি সলভ করতে হবে, এক্সাম হলে সলভ করতে হবে, কমন পড়ে কিনা, এতগুলো আপনি প্রেশার নিবেন না। আপনি প্রথম কি করবেন, যে আমি শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাথের প্রশ্ন বুঝবো, আমি সলভ করবো না। তাহলে হবে কি, আপনি যদি 3 মাসও এইভাবে আগান, দেখা যাবে যে আপনি হয়তো একটা ব্যাংকের অফিসারে আপনি জয়েন করছেন, এই আপনি হয়তো বা এমটিও পোস্টে আপনি চলতে পারতেন, প্রথম ধাক্কায় আপনি এমটিও আপনি জয়েন করতে পারতেন, অথবা আপনি বাংলাদেশ ব্যাংকের এডিতে আপনি জয়েন করতে পারতেন। সো তাড়াহুড়া করে আপনি কোনো ফল পাবেন না। ওয়ার্ড বাই ওয়ার্ড আগে বুঝেন কি বলছে, এটা কি বললো, আপনি 1 লাইন পড়েন, 1 লাইন পড়লেন যে কি বলছে আমি বুঝি নাই, আমি এটাই বুঝি, মানে কখনোই কিন্তু আপনি তাড়াহুড়া করে পুরো ব্যাংক ম্যাথের প্রশ্ন পড়বেন না। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে জিনিসটা খেয়াল করতে হবে আপনাকে। আর যেহেতু গভর্নমেন্ট ব্যাংকে, আমি আবারও বলছি, গভর্নমেন্ট ব্যাংকে কোনো নেগেটিভ মার্কিং নাই, গভর্নমেন্ট ব্যাংকে কোনো নেগেটিভ মার্কিং নাই। প্রাইভেট ব্যাংকে নেগেটিভ মার্কিং আছে 4:1, 4:1, 4টা ভুল গেলে আপনি 1 মার্কস পাবেন। সো আপনি তাড়াহুড়া করবেন কেন, মানে তাড়াহুড়াটা কিসের আপনার? সো এবার তাহলে আমরা কিন্তু 3 নম্বর ম্যাথটা করব। আর 3 নম্বর ম্যাথ, ওকে ফাইন। আচ্ছা,
এ জার কন্টেইনস 4 টুথপিকস। আছে না টুথপিক, টুথপিক যে দাঁত ইয়ে করে যে টুথপিক গুলো, তবে আসলে টুথপিক ইউজ করবেন না খাওয়ার পর, এটা খুব বাজে অভ্যাস। তাহলে এ জার কন্টেইনস 4 টুথপিকস। আচ্ছা 4 রেড টুথপিকস, একটা জারের মধ্যে একটা বক্সের মধ্যে 4টা রেড আছে টুথপিকস, 4টা রেড টুথপিকস। আচ্ছা ফাইন, 4টা রেড টুথপিকস, 10টা ব্লু টুথপিকস। এখন আপনি যখন আপনি পরীক্ষার হলে প্রশ্ন পড়বেন তখন আসলে আপনি কিভাবে কি করবেন আমি একটু শেয়ার করে। ধরেন আপনি এই কোশ্চেনটাই এক্সাম হলে পড়ছেন, তো পাশে ছোট্ট করে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এভাবে লিখবেন রেড 4টা, রেড 4টা। আচ্ছা ব্লু কয়টা, ব্লু হচ্ছে 10টা। আচ্ছা ইয়েলো কয়টা, ইয়েলো হচ্ছে আপনার 6টা। আমি আবারও বলছি, যখন আপনি এরকম কোয়েশ্চেনটা পরীক্ষার হলে পড়বেন আপনি কি করবেন, আপনি ছোট্ট করে এই লাইনটা লিখে ফেলবেন। এতে হবে কি আপনার কিন্তু মানে পরবর্তীতে পরে আগের লাইন কিন্তু মানে আগের লাইনে আপনাকে আর যাওয়া লাগবে না। স্টুডেন্টরা পরীক্ষার হলে কেন ম্যাথ পারে না জানেন? প্রবলেম হচ্ছে সে একই প্রশ্ন 3-4 বার পড়ে, মানে প্রথমবার বুঝে না, তাড়াতাড়ি করে একবার পড়ে, পড়া হাই হাই বুঝি নাই, আবার পড়ে হাই হাই বুঝি নাই, আবার। ভাই আপনি একটা জিনিস বুঝেন না যে 10 বার পড়লে কি বুঝবেন জিনিসটা তাড়াহুড়া করে? আপনি ঠান্ডা মাথায় আগান। আচ্ছা তাহলে রেড 4টা, ব্লু 10টা এবং ইয়েলো হচ্ছে 6টা। একটা জারের মধ্যে এই মোট 20টা, এইভাবে যোগ করে লিখে ফেলবেন যে 20টা টুথপিক আছে। আচ্ছা তাহলে আমাদের কিন্তু আর ফার্স্ট লাইনে আর যাওয়া লাগবে না। এবার সামনে আগাই। ইফ 3 টুথপিকস আর রিমুভড ফ্রম দ্য ব্যাগ, মানে ওই ব্যাগ মানে ওই জার থেকে, আপনি যে জার আছে ওই জার থেকে আপনি 3টা টুথপিক সরাইছেন। বলছে কি ফ্রম দ্য ব্যাগ অ্যাট র্যান্ডম। র্যান্ডম মানে কি, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝি, এই হচ্ছে ব্যাংক ম্যাথের মজা। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, এগুলো পড়াশোনার বাইরে না, এগুলো কিন্তু পড়াশোনা। বিসিএস এ আপনি যে শ্রম দিবেন, আপনি বিসিএস এ যে শ্রম দিবেন তার 5/1 ভাগ শ্রম দিয়ে, আমি কাউকে ছোট করছি না, আপনি বিসিএস এ যে শ্রম দিবেন আপনি 5/1 ভাগ শ্রম দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। আপনি বিসিএস এ যে শ্রম দিবেন, যেই পরিশ্রম বিসিএস এ এক বিজ্ঞান, বিসিএস এর লিখিত পরীক্ষায় 100 মার্কসের যে বিজ্ঞান থাকে মাথা নষ্ট অবস্থা। আপনি বিসিএস এর 5/1 ভাগ শ্রম দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারবেন ইনশাআল্লাহ। এডি মানে ব্যাংকের সর্বোচ্চ পদ যেটা বলা যায় এডি, ওকে, হওয়া পসিবল। কি লাগবে আপনার? শুধু আপনি ভালো করে ম্যাথটা একটু বুঝবেন, সবচেয়ে ইম্পর্টেন্টলি ম্যাথ। আর বাকি যা আছে সব বিসিএস এর পড়াশোনা, কিন্তু বিসিএস এর পড়াশোনা করলে কিন্তু হয়ে যাচ্ছে। এনিওয়ে, সো আপনাকে বলা হচ্ছে যে র্যান্ডম, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো। আপনি আন্দাজে হাত ঢুকাই দিয়েছেন, হাত দিয়েছেন যা উঠে 3টা, মানে একটা মানে চোখ বন্ধ করে আপনি তুলছেন, এটা নাম হচ্ছে র্যান্ডম। আচ্ছা এখন ব্যাপার হলো যে আপনি 3টা চুজ করছেন, এন্ড এবার এন্ডটা পড়েন, এন্ড নো টুথপিকস ইজ রিটার্ন টু দ্য ব্যাগ আফটার রিমুভাল। আপনি কিন্তু এলোমেলো ভাবে 3টা তুলছেন, এন্ড সেই কোন 3টা আপনি কিন্তু জানেন না কোন 3টা। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ওই 3টার একটা কিন্তু আপনি আবার ফেরত দেন নাই, আপনি কিন্তু আবার ব্যাক করেন নাই। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে আপনি 3টা চুজ করেছেন, তাহলে আপনি কি লিখবেন? চুজ 3টা, চুজ 3টা। এখন আমি একটু শেয়ার করে নিই জিনিসটা। ব্যাপার যেটা হলো যে আপনি এইভাবে কেন লিখবেন, আপনি যখন নতুন ম্যাথ করতে শুরু করবেন তখন কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে। আপনি এরকম 100টা ম্যাথ প্র্যাকটিস করেন, 100 ম্যাথ, দেখবেন যে আসলে আপনার কিন্তু আর এভাবে লিখতে হবে না, আপনার কম্প্রিহেন্সিভ পাওয়ার কিন্তু বাড়বে। কি মানে আপনি 3 লাইন পড়ে কিন্তু মাথায় রাখতে পারবেন, বাট আপনি প্রথম অবস্থায় কিন্তু 1 লাইন পড়ে সেকেন্ড লাইনে গেলে আপনি ভুলে যাবেন। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই জন্য আপনি ছোট করে নোট করতে হয়, কি বলছে নোট করেন, কি বলছে নোট করেন, কি বলছে নোট করেন। পরে দেখবেন যে এমন অভ্যাস হয়েছে, আপনার ব্রেন শার্প হয়েছে, আপনি 6 লাইন পড়ার পরে কিন্তু আপনি এটা ধরে রাখতে পারবেন জিনিসটা। ওকে, তাহলে আপনি 3টা আপনি চুজ করেছেন, ওকে ফাইন, এবং আপনি একটা ব্যাক করেন নাই। এবার বলছে আপনাকে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল 3 টুথপিকস উইল বি ব্লু।
মানে আপনি যে তিনটা চুজ করেছেন সেই তিনটাই ব্লু হবে, এইটার পসিবিলিটি কত? এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। এখন ধরুন ব্যাপারটা হলো যে আপনি তিনটা চুজ করবেন, আপনি 20টা টুথপিক থেকে আপনি তিনটা চুজ করবেন, এইটা কত ভাবে চুজ করবেন? সেটা কি হবে? সেটা হবে 20C3। আপনি চুজ করবেন, আপনি কি আপনি বাছাই করবেন। আচ্ছা রাইট। আর বলছে যে all 3 toothpicks will be blue। তাহলে ব্লু আছে কয়টা? ব্লু আছে হচ্ছে আপনার 6টা। ওকে, তাহলে আপনার তিনটা টুথপিকে কিন্তু ব্লু হবে। তাহলে ধরুন আমাদের কি বলছে যে আর তাহলে ব্লু কয়টা? ব্লু হলো 10টা। তাহলে যে তিনটা টুথপিক ব্লু হতে হয়, তাহলে আমাকে কিন্তু এখান থেকে চুজ করতে হবে ব্লু। মানে এখন যদি বলতে যে আপনাকে তিনটা টুথপিকই রেড হবে, তাহলে আপনি এখান থেকে চুজ করতেন। যদি আপনাকে বলতো তিনটা ইয়েলো হবে, তাহলে আপনি এখান থেকে চুজ করতেন। বলছে আপনাকে যে তিনটা টুথপিকে ব্লু হবে, তাহলে ব্লু আছে কয়টা? ব্লু আছে 10টা। তাহলে কি হবে? 10C3। সিম্পল ম্যাথ। এটা অ্যান্সার কত? 2/19। আচ্ছা, আমাকে গতকালকে একজন বলছিলেন স্যার আপনি তো দেখে দেখে ম্যাথ করতেছেন। তা আমি তো দেখে দেখে ম্যাথ করব, আমার উদ্দেশ্য তো ম্যাথ করানো না, আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি আপনাকে কোয়েশ্চেনটা বুঝিয়ে দেওয়া। ম্যাথ তো বইয়ের মধ্যে করে দেওয়াই আছে। আমি আবারও বলছি, আপনাকে এই 20টা টুথপিক দেওয়া আছে একটা জারের মধ্যে, রেড 4টা, ব্লু 10টা, ইয়েলো 6টা। বলছে আপনাকে এলোমেলো ভাবে আপনি আন্দাজের উপরে আপনি তিনটা টুথপিক পিক করবেন এবং একটাও আপনি ব্যাক করবেন না, এই হচ্ছে মামলা। এবার আপনাকে বলছে যে এই তিনটা টুথপিকই ব্লু হওয়ার চান্স কত? তাহলে তিনটা টুথপিক আপনি কতভাবে চুজ করতে পারেন? ধরেন তিনটাই ব্লু হতে পারে, তিনটাই রেড হতে পারে, তিনটাই ইয়েলো হতে পারে, একটা রেড, একটা ব্লু, একটা ইয়েলো, এলোমেলো ভাবে, মানে তিনটাই হইলেই হইলো, যেমনি হোক। সেটা হচ্ছে এতগুলো আপনার কাছে অপশন, আপনার কাছে এতগুলো আছে অপশন, এতগুলো মানে 19টা আপনার কাছে অপশন আছে। এখান থেকে আপনি শুধুমাত্র এই 10টা ব্লু থেকে আপনি তিনটা ব্লু চুজ করবেন, সেটা হচ্ছে 2টা। তাহলে 19-এর 2 হচ্ছে আপনার, মানে 19টা অপশন আছে যে আপনি তিনটা চুজ করার মধ্যে, এর মধ্যে 2টা অপশনে কি করবেন? আপনি কি করতে পারবেন? আপনি ব্লু পিক করতে পারবেন, যেখানে তিনটাই ব্লু হবে। আচ্ছা, তার মানে আমাদের 3 নম্বর ম্যাথটি আমরা আপাতত শেষ করলাম। ওকে, এবার আমরা 4 নম্বর ম্যাথ করব। আশা করি আমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছি, তাই না? খুব সিম্পল ব্যাপার, কিন্তু খুবই সিম্পল ব্যাপার। এবার আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথ আর রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। এখানে রিপ্লেস না করে বুঝালো, কিন্তু টোটাল বল থেকে 3টা বল কমলো না কেন? আচ্ছা, ব্যাপারটা হলো আমাকে বলছে যে কতগুলো, মানে অনেকগুলো চয়েস না, তা আমি তো 3টা নিয়ে খায়া ফেলি নাই। মানে আমাকে 3টা অপশন, মানে আমাকে চুজ করতে বলছে যে এখানে আপনি 20টা মোট টুথপিক, এখান থেকে আপনি যে কোনো 3টা চুজ করতে পারবেন। কত ভাবে? আমরা দেখলাম যে এখানে 19 ভাবে, বা এখানে সাপোজ 19টা চয়েস দেখলাম। 19, মানে আমরা তো মানে যোগ বিয়োগ করে পাইলাম লাস্টে, সাপোজ যে 19টা চয়েস, 19 ভাবে আপনি 3টা চুজ করতে পারবেন। 19 ভাবে, তাই না? 19 ভাবে, এর মধ্যে আপনি 3টাই ব্লু হবে। এটা হচ্ছে 2টা, মাত্র 2টা অপশন। বাকি 17টা হচ্ছে এরকম, এগুলো 3টাই রেড হতে পারে, 3টাই ইয়েলো হতে পারে, 2টা রেড একটা ইয়েলো, মানে বক্কর চক্কর। মানে এই বাকি 17টা হচ্ছে যে এই 3টাই ব্লু হবে না, 3টাই আপনি ব্লু পাবেন না। আপনি পাবেন হয় 3টাই রেড, 3টাই ইয়েলো, হয় একটা ব্লু, 2টা রেড, 2টা ব্লু, একটা রেড, এরকম অনেক ধরনের চয়েস আছে। এর মধ্যে আপনি 2টা পাবেন, যেখানে 3টাই ব্লু পাচ্ছেন আপনি, আর কিন্তু তেমন কিছুই না জিনিসটা। আশা করি হীরা আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই না? ভেরি সিম্পল, ভেরি একদম বাস্তব জিনিস, একদম বাস্তব। আমি এবার 4 নম্বর তাহলে ম্যাচই করবো। হীরা ক্লিয়ার না ব্যাপারটা? ক্লিয়ার তো?
আচ্ছা, এবার 4 নম্বর যে ম্যাথটা বলা হচ্ছে, 4 নম্বর ম্যাথটা মজার একটা ম্যাথ, মজার। বলা হচ্ছে আপনাকে যে ফ্রম আ গ্রুপ অফ 7 men and 6 women, ফ্রম আ গ্রুপ, ওই গ্রুপে কারা কারা আছে? 7টা ম্যান আছে আর 6টা উমেন আছে। তো আপনি যখন আপনি বাসায় ম্যাথ প্র্যাকটিস করবেন তখন আপনি কি করবেন? আপনি এভাবে লিখে ফেলবেন, ম্যান কয়জন? ম্যান 7 জন। উমেন কয়জন? উমেন কয়জন? উমেন হচ্ছে আপনার 6 জন। ডব্লিউ মানে আপনাকে ম্যান লিখতে হবে না, আপনাকে উইমেন লিখতে হবে না, না শুধু ম্যান লেখেন আর উইমেন লেখেন। ম্যান 7 জন, উইমেন 6 জন। আচ্ছা, এবার দেখুন কি বলছে আপনাকে যে 5 persons are to be selected from a committee। তাহলে আপনি 5 পার্সনকে আপনি চুজ করবেন ফ্রম এ কমিটি। এই যে আপনি 7 5 12 মানে 7 6 13 জন থেকে আপনি 5 জন চুজ করবেন, আপনি 5 জন বাছাই করবেন। আচ্ছা, সো দ্যাট অ্যাট লিস্ট 3 men are there on the committee। ওই কমিটিতে অ্যাট লিস্ট 3 জন ম্যান থাকবেন, অ্যাট লিস্ট 3 জন ম্যান থাকবে। আবার আপনাকে বলতে পারতো ম্যাক্সিমাম 3 জন ম্যান থাকবে। যদি ম্যাক্সিমাম 3 জন হয় তাহলে আপনি কি করবেন? ম্যাক্সিমাম দিবেন 3, এরপর আপনি নিচে নামবেন 3 2 1। এখানে বলছে আপনাকে যে অ্যাট লিস্ট, তার মানে কি 3 দিয়ে শুরু, সর্বোচ্চ আপনি যা নিতে পারেন। এটা হচ্ছে মূল বক্তব্য কিন্তু জিনিসটা। আচ্ছা, এখন এখানে কিন্তু মাঝখানে আমরা যদি দেখেন কষ্ট করে বইয়ের মধ্যে, যে মাঝখানে আমরা গুণ দিয়েছি, গুণ। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা কেন গুণ দিলাম? আমরা গুণ দিয়েছি এই জন্য যে পুরো কিন্তু সিলেকশনটা কমপ্লিট হয় নাই। এখন ধরেন আমাকে বলছে যে আপনি অ্যাটলিস্ট আপনি 3 জন ম্যান নেবেন, 3 জন ম্যান। আচ্ছা, তাহলে কি হতে পারে? 3 জন ম্যান, 3 জন ম্যান, 2 জন উইমেন, এই একটা চয়েস। ওকে, আপনাকে বলছে অ্যাট লিস্ট 3 জন ম্যান, তাহলে আপনি 3 দিয়ে শুরু করবেন। আর যদি বলতো ম্যাক্সিমাম 3, তাহলে 3-এ শেষ করতেন, 3 থেকে আপনি নিচে নামতেন। তাহলে 3 জন ম্যান, 2 জন উইমেন। এন্ড কি হতে পারে? আপনি কিন্তু বলছেন 5 জন, আপনি কিন্তু 5 জন ক্রস করতে পারবেন না। আচ্ছা, বলা আছে কিন্তু 5 বলা আছে, খেয়াল করবেন। ওরা কিন্তু চাইলে পারতো 5 লিখতে, ওরা কিন্তু 5 লেখে নাই, ওরা বলছে লিখছে কিন্তু এইভাবে 5। ওকে, আচ্ছা, তাহলে কি ধরেন 4 জন ম্যান, 1 জন উইমেন, কোনো সমস্যা আছে? এই 5 জন। এবার আমি বলতে পারি যে না 5 জনই ম্যান, মহিলা নাই, দরকার নাই। কিন্তু আপনাকে তো বলেও নাই যে মহিলা থাকতেই হবে। যদি আপনাকে বলতো যে 1 জন মহিলা থাকতেই হবে, তাহলে কিন্তু এরপরে আর কোনো অপশন ছিল না, ওরা কিন্তু বলে নাই। আমি 5 জন ম্যান নিলাম, আমি 5 জন ম্যান নিলাম। ওকে, 5 জন ম্যান। আচ্ছা, তাহলে কি হবে? আপনি 3 জন আপনি চুজ করবেন, আপনি কয়জন থেকে? 7 জন থেকে। তাহলে কি হবে? 7C3। এখন আপনি যে 7 জন থেকে আপনি 3 জন চুজ করেছেন, এই যে সিলেকশনটা কি গ্রুপ কি তৈরি হয়ে গেল? আমি আবারও বলছি, আপনি যে 7 জন থেকে 3 জন চুজ করছেন, গ্রুপ কি তৈরি হয়ে গেছে অলরেডি? গ্রুপ তৈরি হয় নাই, আরো 2 জন লাগবে না? এই জন্য কিন্তু আপনাকে এখানে গুণ দিবেন, গুণ। আচ্ছা, তাহলে দেখুন কি হবে? 6C2, এই 7 জন ম্যান, 6 জন উইমেন, 3 আর 2 5। এবার কি হবে? 7 জন থেকে 7C4 ইন্টু 6C আপনার 1। এবার কি হবে? 7C5। সিম্পল, এগুলো আমরা জানি। তাহলে কি হবে ব্যাপারটা? এখানে হচ্ছে আপনার 525, এখানে হচ্ছে আপনার 210, এখানে হচ্ছে আপনার 21। আপনি যদি যোগ করেন তাহলে কি হবে? 756। তার মানে 3 জন উইমেন রেখে, মানে 3 জন ম্যান রেখে আপনি কিন্তু 756 উপায়ে আপনি 5 জন লোককে চুজ করতে পারবেন। লোক আছে কয়জন? মাত্র 13 জন। এখান থেকে 756টা ওয়েতে আপনি এই 5 জনকে পিক করতে পারবেন। ভেরি সিম্পল জিনিস না? আচ্ছা, হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি না? ভেরি সিম্পল। আচ্ছা, এবার আমরা 5 নম্বর ম্যাথই করব। 5 ক্লিয়ার তো? কোনো কিছু আনক্লিয়ার থাকলে আমাকে বলেন, জিজ্ঞেস করেন যে কোনো কিছু আনক্লিয়ার বা বুঝতে পারেন নাই বা আনক্লিয়ার আছে, এরকম।
তাহলে আমরা পরের ম্যাথে যাই নাকি? গো ফর দ্য নেক্সট ম্যাথ। এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। গো ফর দ্য 5। দেখুন এই ম্যাথটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথটা এসেছিল বাংলাদেশ ব্যাংক অফিসারের 2012 সালে। আমরা আগের যে 4টা ম্যাথ করলাম, এই ম্যাথগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই ম্যাথ, হয় অফিসার নাহলে এডির ম্যাথ। আচ্ছা, এবার 5 নম্বর যে ম্যাথটি বলা হচ্ছে, 5 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, সম্ভাব্যতা কত, সম্ভাব্যতা কত, প্রবাবিলিটি কত, পসিবিলিটি কত, কি, কেন, কি সমস্যা, দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স। প্রোডাক্ট, দেখুন এই যে প্রোডাক্ট, পরীক্ষার হল কত খারাপ জায়গা। পরীক্ষার হল, আমার মাত্র মনে পড়লো, একদিন এক ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার মানে এই ম্যাথ না, আরেকটা ম্যাথের আর কি, স্যার আমরা জানি প্রোডাক্ট মানে দ্রব্য, স্যার এখানে তো অ্যাকচুয়ালি মিলতেছে না ম্যাথটা, মানে প্রোডাক্ট মানে তো দ্রব্য, প্রোডাক্ট, তাহলে এখানে স্যার অ্যাকচুয়ালি ম্যাথটা মিলছে না আমার। তো আমি আপনাদেরকে বলবো যে অনেক সময় দেখবেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাথের আগে অনেক লম্বা একটা সিরিয়াল দিয়ে দেয়, লাভ নাই, মানে আপনাকে সেন্টেন্সের কনটেক্সটে অনেক সময় অনেক ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। এগুলো আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বুঝে বুঝে আপনি যদি আগাতে পারেন তাহলে আপনি জিতবেন। কিন্তু ম্যাথ করার আগে এক গাদা ওয়ার্ড মুখস্থ করলেন, এক গাদা সূত্র মুখস্থ করলেন, দরকার নাই আপনার। আপনার উদ্দেশ্য হবে জাস্ট ইন টাইম, যখন যেটা তখন সেটা। আচ্ছা, এখন মনে হচ্ছে আপনাকে যে দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স। ইন্টিজার মানে কি? মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে রাউন্ড ফিগার, 1 2, মানে এটা ফ্র্যাকশন না, ওইটা কি ইন্টিজার। আচ্ছা, এবার কিন্তু ছোট্ট করে ব্র্যাকেট দেওয়া আছে, এই কাজটা কিন্তু অনেকেই করে, এই যে ব্র্যাকেট পড়ে না। আমি আবারও বলছি, অনেকে পাকনা আছে, পাকনামও করে আর কি, মনে করে ব্র্যাকেট দিয়ে আর কি বুঝাইবো, ব্র্যাকেট তো দিছে আমাকে না করার জন্য, মানে আমাকে বুঝানোর জন্য, মানে এত ঠেকা লাগছে আপনাকে পরীক্ষার হলে কোয়েশ্চেন মেকাররা বুঝানোর জন্য, যেখানে আপনাকে এক্সামিনাররা বাদ মানে চায় বাদ দিতে, সেখানে ওরা কখনোই আপনার ফেভারে কাজ করবে না। সো কখনো যদি এরকম দেখেন যে ব্র্যাকেট, দেখেন ব্র্যাকেট, একটু মেহরবানি করে ব্র্যাকেটটা পড়বেন, কারণ এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া থাকতে পারে, আপনি পড়বেন, কোনো সমস্যা আছে, জানতে চাইবেন আসলে জিনিসটা সে কি বলছে। ওকে, আচ্ছা দেখুন এখানে কিন্তু ব্র্যাকেটটা খুব একটা মারাত্মক কাজ করছে। নট নেসেসারিলি ডিফারেন্ট ইন্টিজার্স। আপনি দুইটা প্রোডাক্ট গুণ করবেন, ওই দুইটা প্রোডাক্ট মানে দুইটা প্রোডাক্ট যে আপনি মানে দুইটা ইন্টিজার, দুইটা পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার যে আপনি গুণ করবেন, সেই দুইটা সংখ্যা যে ডিফারেন্ট হইতে হবে এটা কিন্তু জরুরি না। তার মানে কি? তার মানে হচ্ছে ওই সংখ্যা দুইটা সেম হতে পারে। ধরেন ডিফারেন্ট মানে কি 1 2, সেম মানে কি না 1 1 2 2, এইটাও হওয়া পসিবল। তো আপনি যদি এই লাইনটা বাদ যান তাহলে কিন্তু আপনি ম্যাথটা ভুল বুঝবেন। আচ্ছা, এবার বলছে আপনাকে যে র্যান্ডমলি সিলেক্ট করবেন, আপনি আন্দাজে সিলেক্ট করবেন। আপনি কোত্থেকে সিলেক্ট করবেন আন্দাজে? পরে বলছে হ্যাঁ আমরা বলছি কোত্থেকে সিলেক্ট করবেন, ফ্রম দ্য নাম্বারস অন 1 through 20। আপনি 1 থেকে 20 পর্যন্ত 20টা সংখ্যা আছে। ধরেন ছোট ছোট আমরা কাগজে কাটছি, কাইটা ইয়ে করছি, আপনি আন্দাজের উপরে আপনি দুইটা চুজ করবেন, দুইটা যাদের গুণফল। আচ্ছা আচ্ছা, কি বলছে, দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স। আচ্ছা রাইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স নট নেসেসারিলি র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম দ্য নাম্বারস 1 to 20 1 to 20। আচ্ছা, গুণ করলে কি হবে আমরা এখন জানি না। বলছে যে ইনক্লুসিভ 1 থেকে 20 পর্যন্ত, আপনি এখান থেকে আপনি দুইটা আপনি চুজ করবেন যাদের গুণফল, মানে গুণফলটা কি, এটা কি যোগ হবে, মানে আপনার কি বিয়োগ হবে না কি হবে। এবার লাস্টে বলছে অড হবে, অড হবে। তার মানে আপনি যদি এই বাক্যটা সহজ করে চিন্তা করেন যে আপনি 1 থেকে 20 পর্যন্ত আপনি যে কোনো দুইটা সংখ্যা নেবেন, এটা জরুরি না যে সংখ্যা দুটো ভিন্ন ভিন্ন হবে, সংখ্যা দুটো একই হতে পারে, কিন্তু এদের গুণফলটা কিন্তু বেজোড় হবে, গুণফলটা হবে
বেজোড়। আচ্ছা, এখন এখানে একটা লার্নিং আছে। লার্নিংটা হচ্ছে আপনার দুইটা সংখ্যাকে গুণ করলে কখন বেজোড় হয়। যদি দুইটা সংখ্যাকে আপনি গুণ করে একটা বেজোড় চান, তার মানে অবশ্যই কিন্তু যাদেরকে আপনি গুণ করবেন তারা অবশ্যই কিন্তু বেজোড় হবে। যদি একটাও জোড় হয়ে যায় কোনোভাবে, তার মানে কিন্তু গুণফলটা জোড় হতে বাধ্য। ভেরি সিম্পল। এখন ব্যাপার যেটা হলো যে আপনি কি করবেন, তার মানে 1 থেকে 20 পর্যন্ত অড আছে কয়টা? অড। 1 থেকে 20 পর্যন্ত অড আছে 10টা, 1 থেকে 20 পর্যন্ত ইভেন আছে 10টা। এখন ব্যাপার হলো যে আপনি দুই পিস করে নেবেন, যেগুলো আবার একই সংখ্যা মানে একই রকম হইতে পারে। আচ্ছা, তাহলে এর সূত্র আছে, আমি এটা শেয়ার করি। ধরেন একটু ব্যাকে যাই আমরা। মোবাইল অপারেটর ধরেন 017। ওকে, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। গ্রামীণের এখন তো 11 ডিজিট, যখন 10 ডিজিট ছিল আপনারা কি বলতে পারবেন যে যখন 10 মানে কেন 11 ডিজিট করলো? মানে যখন 10 ডিজিট ছিল তখন গ্রামীণ ফোন সর্বোচ্চ কত কাস্টমারকে সার্ভ করতে পারত? আমি আবারও বলছি, প্রশ্নটা হলো এখন তো গ্রামীণের 11 ডিজিট বা প্রত্যেকটা মোবাইল অপারেটরের 11টা ডিজিট, যখন 10টা ডিজিট ছিল সবার, তখন তারা ওই 10 ডিজিট দিয়ে সর্বোচ্চ কতগুলো কাস্টমারকে সার্ভ করতে পারত? দেখি আপনার মানে কেউ বলতে পারে কিনা। আপনারা একটু কষ্ট করে ট্রাই করেন। যখন গ্রামীণ ফোনে 10টা ডিজিট ছিল তখন গ্রামীণ ফোন সর্বোচ্চ কতগুলো কাস্টমারকে সার্ভ করতে পারত? তখন গ্রামীণ ফোন বা মোবাইল অপারেটর গুলো কতগুলো কাস্টমারকে সার্ভ করতে পারতো 10 ডিজিট দিয়ে? দেখি আপনাদের কারা কারা আপনারা বলতে পারেন। দেখি একটু আপনারা একটু ট্রাই করেন, দেখি আসলে আপনি মানে আপনারা জিনিসটা বলতে পারেন কিনা, বাসায় জিনিসটা আপনারা বুঝেন কিনা জিনিসটা। আচ্ছা, আমি শেয়ার করি জিনিসটা, আমি টাইম নিচ্ছি না। যখন 10 ডিজিট ছিল তখন সার্ভ করতে পারতো হচ্ছে 1 কোটি। এখন সার্ভ করতে পারবে 10 কোটি গ্রাহক, যদি সর্বোচ্চ 10 কোটি গ্রাহক ওরা সার্ভ করতে পারবে। আচ্ছা, তাহলে আসলে সিস্টেমটা কি আমি একটু শেয়ার করি জিনিসটা। সিস্টেমটা হলো 017, 015, 019 এই তিনটা কিন্তু ফিক্সড। বাকিগুলো কয়টা? ধরেন সাপোজ 7টা, 1 2 3 4 5 6 7, 7 3 কত? 10, তাই না? তাও এখন ধরেন আমি বললাম যে আমি সাপোজ গ্রামীণ দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। গ্রামীণ দিয়েই ধরেন গ্রামীণ ফোনের 017 প্রত্যেকটাই শূন্য হতে পারে না? প্রত্যেকটাই শূন্য হতে পারে, প্রত্যেকটা 1 হতে পারে, প্রত্যেকটা 2 মানে এগুলো কিন্তু নিজেদের মধ্যে কি করতে পারে? এটা বলা হচ্ছে পারমিউটেশন করতে পারে, পারমিউট করতে পারে, তাই না? আচ্ছা, তার মানে এই যে 7টা ঘরে, এই 7টা ঘরে কতগুলো ডিজিট মানে কতগুলো ডিজিট চেঞ্জ হতে পারে? কতগুলো ডিজিট? 10টা ডিজিট চেঞ্জ হতে পারে। আচ্ছা, আর কতগুলো ঘর আছে? ঘর আছে হচ্ছে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে? 7টা উপরে যাবে। তার মানে হচ্ছে 1-এর পরে 7 শূন্য, 1-এর পরে 7 শূন্য মানে হচ্ছে 1 কোটি। তার মানে যখন গ্রামীণ ফোনের 10 ডিজিট ছিল তখন কিন্তু তারা 1 কোটি গ্রাহককে সার্ভ করতে পারত। এখন যদি করে ফেলছে 11 ডিজিট, তাহলে কি হবে? এখানে যদি বলে এখানে 3টে এখানে 8টা, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 8, 1-এর পরে 0 8টা, তার মানে 10 কোটি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল বক্তব্য আমার। ওকে, আচ্ছা, এখন ঠিক সিম্পল এরকম যে 20টা থেকে আপনি 2টা চুজ করবেন, তাহলে কি হবে? ওরা আবার একই রকম হইতে পারে, একই রকম আপনি যে কোনো 2টা ধরেন 1 1 1 2 1 3 4 5 ইচ্ছা মতো, তাহলে কি হবে? আপনি 20টা থেকে আপনি চুজ করবেন কয়টা? আর 2টা, তাহলে 20 স্কয়ার, 20টা
আপনার হাতে অপশন আছে 20টা ডিজিট 20টা চয়েস, কত ঘর ঘুরতে পারবে? 2 ঘর। আচ্ছা, এবার এখানে কিন্তু এখানে কি আছে? এখানে আছে অডও আছে, ইভেনও আছে, এখানে সব আছে। ওকে, এখানে অনলি অড লাগবে, অড। তাহলে 1 3 5 7 9 10টা আছে মোট ডিজিট ডিজিট। আচ্ছা, রাইট। তার মানে এরা কিন্তু গুণ করলে এদের মধ্যে কিন্তু এরা বিজোড়ই হবে। আপনি একের সঙ্গে 3 গুণ করেন আর একের সঙ্গে 1 গুণ করেন, তাহলে কি হবে? 10 স্কয়ার। তাহলে আলটিমেটলি কি হবে? এখানে হবে 100, এখানে হবে 400, কত হবে? 1/4। তার মানে শেষে আমাদের অ্যান্সার হচ্ছে বি। বি ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। আশা করি ম্যাথটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হয় নাই। এবার আমরা 6 নম্বর ম্যাথটি করবো। আমরা কি ক্লিয়ার বুঝতে পারলাম ম্যাথটা? আমরা কি স্পষ্ট বুঝতে পেরেছি? এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব। 6,
জি পলাশ, আপনি কি বুঝতে পারেন নাই 5 নম্বরে? একটু বলতে হবে, একটু স্পেসিফিক বলতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। বলা হচ্ছে আপনাকে যে ইফ 10 পারসন শেক দেয়ার হ্যান্ডস উইথ ইচ আদার, 10 জন ব্যক্তি একে অপরের সঙ্গে হ্যান্ড শেক করেছে, হ্যান্ড শেক, ওকে, দেন টোটাল নাম্বার অফ হ্যান্ড শেকস আর, মানে হলো মূল বক্তব্য হলো যে হ্যান্ডশেক মানে কিন্তু দুজন ব্যক্তি একসঙ্গে মিলিত হওয়া। তো মিলিত হয়ে আপনি হ্যান্ডশেক করতে পারছেন, এটা কি বলে হাত করতে পারছেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। হ্যান্ডশেক করা বা হাত করা এটা কিন্তু একজনে হয় না। আমরা যদি এই ম্যাথটাকে একটু সহজ করতে পারি যে 10 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি আমরা কতভাবে চুজ করতে পারবো, আমরা বাছাই করতে পারবো, ওকে, তাহলে কি হবে? সিম্পলি এটা হবে 10C2, 10C2, যে আপনি 2 জন থেকে 10 জন থেকে আপনি 2 জন বাছাই করতে পারবো। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 45। ওকে, ভেরি সিম্পল ম্যাথ ইট ইজ। এবার আমরা 7 নম্বরে যাব, 7 নম্বরে 7-এ যাব, 7। পলাশ 5 নম্বরে কোথায় বুঝেন একটু কষ্ট করে বলতে হবে, কোথায় বুঝতে পারছেন না, স্পেসিফিক প্রশ্ন করতে হবে আমাকে, তাহলে আপনি টু দ্য পয়েন্টে অ্যান্সার পাবেন। এবার 7 নম্বর ম্যাথে আপনাকে বলা হচ্ছে যে আ ব্যাগ কন্টেইনস, যারা মাত্র জয়েন করেন, এটা বলে নিই আসলে টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে কিন্তু আমরা ম্যাথগুলো করছি, এটা বাজারে একমাত্র বই যেখানে টিচার নিজে লাইভে এসে প্রত্যেকটা ম্যাথ করাই দিচ্ছে। আ ব্যাগ কন্টেইনস 2 হোয়াইট বলস, একটা ব্যাগের মধ্যে আছে কি কি আছে দেখুন, আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে যে হোয়াইট বল 2টা, ওকে, আচ্ছা, ব্ল্যাক বল 3টা, ব্ল্যাক হচ্ছে 3টা, এবং রেড আছে 4টা, ওকে। একটা ব্যাগের মধ্যে এই আপনার 4, 3, 7 আর 2, এই 9 প্রকারের মোট বল আছে। হোয়াইট 2টা, ব্লু নাকি আপনার হোয়াইট 2টা, ব্ল্যাক 3টা আর হচ্ছে রেড 4টা, এই মোট 9টা বল আছে কোথায়? একটা ব্যাগের মধ্যে। আচ্ছা, এবার বলছে আপনাকে যে ইন হাউ মেনি ওয়েজ, কতভাবে ক্যান 3 balls বি ড্রন ফ্রম দ্য ব্যাগ। ড্রন মানে কি? ড্র করা, ড্র করা মানে উইথড্র করা, মানে তোলা। আচ্ছা, তাহলে আপনি এই 9টা বল থেকে আপনি 3টা বল চুজ করবেন। কিভাবে চুজ করলে কি হবে? ইফ অ্যাট লিস্ট অন ব্ল্যাক বল ইজ টু বি ইনক্লুডেড ইন দ্য ড্র, আপনি যে তুলবেন এর মধ্যে অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বল থাকতেই হবে, মানে একটা ব্ল্যাক বল এখানে থাকতে হবে, না মাস্ট। আচ্ছা, এখন আপনি একটা জিনিস খেয়াল করে ধরুন, আপনি যে ধরেন আপনি 9টা বল থেকে 3টা বল আপনি কতভাবে চুজ করতে পারেন? 9C3, তাই না? 9C3, 9C3। আচ্ছা, আর আপনি 9টা বল থেকে আপনি 3টা বল চুজ করলেন, যেখানে হতে পারে 3টাই রেড, 3টাই ব্লু, অথবা একটা হোয়াইট, একটা ব্ল্যাক, একটা রেড, মানে বক্কর চক্কর, মানে মিলায় জিলায় যা হয় আর কি। এখানে সবাই আছে, এখানে সবাই আছে, মানে 3টা করে আছে, 3টা আমরা মিলাই দিলেই হইল, আমার ব্ল্যাক কি আর রেড কি আর হোয়াইট কি। আচ্ছা, এবার বলছে আপনাকে যে মানে তার মানে এখানে কি কি আছে? এখানে আছে ব্ল্যাক আছে, মানে এখানে হোয়াইট আছে, হোয়াইট আছে, এখানে ব্ল্যাক আছে, এখানে রেড আছে। এবার আমাকে বলছে যে শুধুমাত্র আমি কি চুজ করব? মানে অ্যাটলিস্ট একটা ব্ল্যাক, মানে একটা ব্ল্যাক থাকবে। ইফ অ্যাটলিস্ট ওয়ান ব্ল্যাক ইজ টু বি ইনক্লুডেড ইন দ্য ড্র, মানে অ্যাটলিস্ট একটা ব্ল্যাক থাকবেন, অ্যাটলিস্ট একটা ব্ল্যাক থাকবেন। এখন যেহেতু অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বলছে, তার মানে এখানে 3টাও কিন্তু ব্ল্যাক হতে পারে, তাই না? এখানে 3টাও ব্ল্যাক হতে পারে। আচ্ছা, এখন দেখুন কি বলছে আপনাকে, আমি এখানে কি বললাম? হোয়াইট পাইলাম, আমি ব্ল্যাক পেলাম, এখানে রেড পাইলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে কি বাদ দিই, দেখুন তো, আমি এখানে যদি হোয়াইটটা আর যদি আমি রেডটা বাদ দিই, হোয়াইটটা এবং রেড, তাহলে আমি কি পাই? আমি যদি অনলি ব্লু পাই, অনলি ব্ল্যাক পাই, ব্ল্যাক। আচ্ছা, তার মানে ধরেন আমি 9C3, এখানে আমি ধরেন 3টা ব্ল্যাক, 3টা রেড, 2টা, মানে যে কোনো মিক্স আছে। আর এই যে মানে হোয়াইট, এখানে ব্ল্যাক নাই, তাহলে ব্ল্যাক নাই, তাহলে কি কি আছে? হোয়াইট আছে আর রেড আছে। সেগুলো আছে কয়টা? হোয়াইট 2টা, রেড মোট 4টা, মোট 6টা। তাহলে আপনি এই 6টা থেকে আপনি কি চুজ করবেন? আপনি চুজ করবেন 3টা, 6C3, ওকে।
তার মানে এখানে কিন্তু এখানে কি কি আছে, এখানে আছে অনলি হোয়াইট আছে আর রেড আছে, এখানে কোনো ব্ল্যাক নাই, এখানে কোনো ব্ল্যাকই নাই। এখানে কি আছে, এখানে তিনটা ব্ল্যাক আছে, হয়তো ব্ল্যাকের সঙ্গে রেড আছে, হয়তো ব্ল্যাকের সঙ্গে হোয়াইট আছে, কিন্তু একটাও রেড নাই, এরা হচ্ছে এই গোষ্ঠী, একটাও ব্ল্যাক নাই, একটাও ব্ল্যাক, এখানে কোনো ব্ল্যাকই নাই। তাহলে আপনি এখান থেকে যদি বিয়োগ দেন তাহলে আপনি কি পাবেন আলটিমেটলি, আমরা পাই কত, সিম্পল আমি যোগ বিয়োগ করে 84 থেকে আমি 20 বিয়োগ করলে কত আসে, 64। তার মানে আপনি অন্তত একটা ব্ল্যাক আছে, আপনি 9 পিস থেকে চুজ করবেন তিনটা, যেখানে অন্তত একটা ব্ল্যাক আছে, সেটা হলো 64 হইতে। হ্যাঁ, তিনটা ব্ল্যাক থাকতে পারে, অন্তত একটা, তার মানে একটা ব্ল্যাক, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, বাট একটা অন্তত ব্ল্যাক থাকতেই হবে। তার মানে এই ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি ক্লিয়ার করে, কোনো সমস্যা? এবার আমরা যাব হচ্ছে 8 নম্বর ম্যাথে, আর্ট। তাহলে 7 ক্লিয়ার, ওকে। এবার যাবো হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে। সিম্পল ম্যাথগুলো বুঝেন, ম্যাথ বুঝেন, আপনার মনে সাহস বাড়বে, শক্তি বাড়বে। এটা তো সবচেয়ে, আপনি তো দিচ্ছেনই 250 টাকা, সো এই টাকা দিয়ে এর থেকে ভালো সেবা আসলে আপনাকে জগতের কেউ দিতে পারবে না, এটা ফর শিওর থাকেন। সিটা আপনি বুঝেন নাই, আচ্ছা ফাইন। মানে ধরেন 9C3 মাইনাস 6C3, এখানে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, রেড। এখানে এখানে কিরকম আপনি তিনটা চুজ করেছেন, হয় তিনটায় ব্ল্যাক থাকতে পারে, অথবা দুইটা ব্ল্যাক একটা রেড, অথবা ধরেন তিনটায় রেড থাকলো, হ্যাঁ দুইটা ব্ল্যাক থাক, একটা ব্ল্যাক থাকলো, মানে এখানে কিন্তু মিলিজিলি সবাই কিন্তু আছে। এখানে কি কি আছে, এখানে আছে অনলি হোয়াইট আর রেড, অনলি হোয়াইট আর, এখানে কোনো ব্ল্যাক নাই। তাহলে অন্তত একটা ব্ল্যাক আছে এখানে, অন্তত একটা ব্ল্যাক, আর এখানে আর ব্ল্যাক নাই, সেখানে কি এখানে। তাহলে আমি যদি বাদ দিই তাহলে কি পাবো, এখানে ডব্লিউ আর বাদ, তাহলে কি হলো ব্ল্যাক। তার মানে আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলে যা থাকবে এখানের মধ্যে একটা অন্তত ব্ল্যাক থাকবেই, রাইট। আচ্ছা কি বলছে, ফার্স্টে 9C3 কেন, আচ্ছা ফার্স্টে 9C3 কেন, এর মানে হলো যে আমি তিনটা চুজ করব, আমি তিনটা, আচ্ছা ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমাকে তিনটা চুজ করতে বলছে। এখন তিনটা তো তিনটায় ওয়ার্ড হতে পারে, তিনটায় রেড হতে পারে, একটা রেড, মানে আপনি মিলে দিলেই হইলো। এখান থেকে বলতে যে অন্তত একটা ব্ল্যাক থাকতে হবে, মানে ব্ল্যাক রাখবেন আপনি, অন্তত একটা ব্ল্যাক রাখবেন। যে একটা ব্ল্যাক রাখবেন তার মানে যেখানে একটাও ব্ল্যাক নাই, যদি আপনি এগুলো সরাই দেন যা থাকবে সেখানে কিন্তু অন্তত একটা ব্ল্যাক থাকবেই থাকবে, তিনটা থাকতে পারে বা একটা ব্ল্যাক দুইটা রেড থাকতে পারে, কিন্তু ব্ল্যাক থাকতে হবে। সেটা কত, সেটা হচ্ছে 64। আচ্ছা এবার যাবো হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে, ওকে আর্ট। আর আমরা 8 নম্বর ম্যাথটা করব। ম্যাথ ইজ অলওয়েজ ফান, ম্যাথ ইজ আর্ট। একটু আসলে বলে নিই ব্যাপারটা, এটা একটু বিজ্ঞাপন বৃদ্ধি বলতে পারেন। আমাদের একটা নতুন আইবিএ ব্যাচ শুরু হচ্ছে। আইবিএ, এখানে যারা বিবিএ এক্সাম দিবেন তারাও আসতে পারেন, মানে আইবিএ প্লাস বিআইবিএম এর এমবিএম, এখানে বিআইবিএম এর এমবিএমরা জয়েন করতে পারেন। নভেম্বরে পরীক্ষা, ওকে। আর যারা আইবিতে এক্সাম দিবেন, এটা হোক বিবিএ এক্সামটা হবে মোস্ট প্রবাবলি নভেম্বরে, বা নভেম্বরের লাস্ট উইকে বা ডিসেম্বরে। আর এমবিএ এর এক্সামটা হবে মোস্ট প্রবাবলি ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারিতে। কিন্তু আইবিএ এবং বিআইবিএম এর কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটাই সেম, শুধু বিআইবিএম এ 10 মার্কসের জেনারেল নলেজ থাকে, আইবিতে কোনো জেনারেল নলেজ থাকে না। কি পড়াবো, ম্যাথ পড়াবো, আইবি এর জন্য 30 মার্কস ম্যাথ, আর থাকবে অ্যানালাইটিক্যাল পাজেল, কত 15 মার্কস, এ হচ্ছে 45 মার্কস। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আপনি মারা না যান
আল্লাহ আমাকে বাঁচায় রাখে, এই 45-এর মধ্যে আউট অফ 45 35 পাওয়া একদম মুড়ির মতো সহজ, একদম মুড়ি, মানে বলে কয়ে আপনি 35 পাবেন, বলে কয়ে। ক্লাস থাকবে 50 ক্লাস থাকবে এবং খুব নামমাত্র একটা ফি, ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। এবং ক্লাসগুলো হবে রাত্র 11টায়, শনি সোম বুধ, যেন কোনোভাবে ক্লাস মিস না হয়। যদি ক্লাস কোনোভাবে মিস হয়েও যায় আপনার গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। সো খুব সামান্য একটা ফি। যারা আইবিতে এক্সাম দিবেন খুব এনার্জেটিক, মানে খুবই এনথুজিয়াস্টিক, ক্যারিয়ার নিয়ে খুব মানে খুব শাইন করার ইচ্ছা আছে। আর একটু আসলে বলে নিই আপনাদেরকে, যদি আপনার একটা বিআইবিএম এর এমবিএম ডিগ্রি থাকে তাহলে আপনি অন্যান্য ব্যাংকারদের চেয়ে 10 বছর এগিয়ে থাকবেন, মিনিমাম 10 বছর, মিনিমাম 10টা বছর কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে নি, আমি কিন্তু এটা প্রতি ক্লাসে বলবো, মানে যারা নতুন জয়েন করেছেন বা অনেকে জানেন না, আইবিএ তে এক্সাম দেওয়ার জন্য কোনো বয়স টয়স কিছুই লাগে না। এবং নর্মাল পাস কোর্স, ডিগ্রি মানে পাস কোর্সে 3rd ক্লাস পেয়েও আপনি আইবিএ তে এক্সাম দিতে পারবেন। ওকে, কিন্তু এমবিএম এ এক্সাম দিতে, আর মানে এমবিএম এ এক্সাম দিতে আপনার যদি পাস কোর্স থাকে তাহলে আপনার মাস্টার্স লাগবে, না হলে অনার্স দিয়ে হয়ে যাবে। আপনার পুরো লাইফে একটা ফার্স্ট ক্লাস লাগবে। ফার্স্ট ক্লাস কিরকম? ম্যাট্রিকে বা ইন্টারে যে কোনো একটাতে 4 থাকলে কিন্তু হবে, 4। আচ্ছা, আইবি এর কোনো এজ ব্যারিয়ার নাই, আপনি 120 বছরও আইবি এক্সাম দিতে পারবেন। কিন্তু বিআইবিএমটা কিন্তু যদি ব্যাংকিং সেক্টর, 30 বছরের বেশি গেলে আপনি এমবিএম এ অ্যাপ্লাই করতে পারবেন না। ইভেন 30 হলে আপনাকে নিবেও না। আপনার এজ হওয়া চাই 26 থেকে 27। কারণ যদি আপনি এমবিএম পাস করতে করতে বয়স 30 হয়ে যায় তখন তো আরেক বিপদ। সো ওরা চাইবে যে 26 ইয়ার্সের মধ্যে বা হাইয়েস্ট গেলে 27 ইয়ার্সের বেশি যাদের বয়স তারা কিন্তু বিআইবিএম এ অ্যাপ্লাই করেন না, আপনাদেরকে হইলেও নিবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা কিন্তু প্রতি ক্লাসে এই ব্রিফটুকু করবো, আশা করি অন্যভাবে নেবেন না, এটা জানার জন্য। তাহলে আমরা এবার 8 নম্বর ম্যাথটি করব। বলা হচ্ছে আপনাকে যে there are 10 books on a shelf, একটা শেলফের মধ্যে 10টা বই আছে। ফাইন, খুব ভালো কথা। of which 4 are paper bags, 4টা পেপার ব্যাগ। দেন আমরা কি করবো দেখুন বেসিক্যালি, আচ্ছা পেপার ব্যাগ যেটা, পেপার ব্যাগটা হচ্ছে আপনার কয়টা? 4টা। আর হচ্ছে আপনার হার্ড ব্যাগ কয়টা? হার্ড ব্যাগ হচ্ছে 6টা। এই মোট 10টা বই কিন্তু একটা শেলফে সাজানো আছে। এবার বলছে আপনাকে যে হাউ মেনি পসিবল সিলেকশনস অফ 5 বুক ফ্রম দ্য শেলফ কন্টেন অ্যাট লিস্ট 1 পেপার ব্যাগ অ্যান্ড অ্যাট লিস্ট 1 হার্ড ব্যাগ। তাহলে আপনাকে বলতে যে আপনি 5টা বই এখান থেকে চুজ করবেন যেখান থেকে আপনার অন্তত একটা পেপার ব্যাগ থাকবে, অন্তত একটা হার্ড ব্যাগ থাকবে। ওকে, আচ্ছা এখন আপনি এখন অ্যাকচুয়ালি কি করবেন? আপনি যদি এই 10টা থেকে আপনি যদি 5টা চুজ করেন, ধরুন আমি বললাম যে 10C5, এখানে কি কি আছে? এখানে এমন আছে যে 5টাই হার্ড ব্যাগ বই আছে, 5টাই হার্ড ব্যাগ বই আছে। আবার আছে ধরেন 4টা পেপার ব্যাগ, একটা হার্ড ব্যাগ। ওকে, তার মানে এখানে কিন্তু যে 10C5 আপনি নিলেন, এখানে কিন্তু আপনি মিনিমাম একটা পেপার ব্যাগ একটা হার্ড ব্যাগ যে পাবেন এটা কিন্তু নিশ্চিত না, যদি এখানে পেপার ব্যাগ থাকতো 5টা পেপার ব্যাগ থাকতো 5, সাপোজ এমনই থাকতো যে মানে হার্ড ব্যাগ 4টা পেপার ব্যাগ 4টা, আপনাকে 5টা চুজ করতে বলছে, তাহলে কিন্তু আপনি 8C5 এটা হতে কিন্তু অ্যান্সার। আমি আবারও বলছি, যদি এমন হতো যে 4টা পেপার ব্যাগ 4টা হার্ড ব্যাগ, আপনাকে চুজ করতে বলছে কয়টা? 5টা, তাহলে কি তো 8C5 কি হতে পারতো, আলটিমেটলি কোনো ঝামেলা হতো না। যেখানে একটা মিনিমাম পেপার ব্যাগ থাকতো আর একটা কি হার্ড ব্যাগ থাকা লাগতো। কারণ যদি আপনি 4টাই পেপার ব্যাগ নেন তাহলে তো 5টা হইলো না, আপনাকে তো একটা হার্ড ব্যাগ নেওয়া লাগবে। আপনি যদি 4টাই হার্ড ব্যাগ নিয়ে যান, 5টা কি হয়েছে? আপনাকে কিন্তু একটা পেপার ব্যাগ নেওয়া লাগবে। তাহলে আমরা কি পাই বেসিক্যালি? আমরা যা গেলাম না, আমরা
তাহলে কি হবে, 4টা পেপার ব্যাগ, 4টা পেপার আর কি 6টা হার্ড ব্যাগ। আপনাকে বলতে যে এর মধ্যে যে আমরা যে নিলাম যে 10C5, এর মানে কি, এর মানে হলো যে আপনার 5টা হার্ড ব্যাগ, মানে 5টাই হার্ড ব্যাগ থাকতে পারে, হইতে পারে, বা বকাচকর কিন্তু আছে। তাহলে একটা হার্ড ব্যাগ এবং একটা কি পেপার ব্যাগ আপনাকে নিতে হবে। আপনি কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি তাই বলছে। আচ্ছা, এখন ধরুন আমি বলি যে আপনি 6টা থেকে, মানে 6টা হার্ড ব্যাগ থেকে 5টা হার্ড ব্যাগ, যেখানে কোনো পেপার ব্যাগ নেই, এখানে কি কি আছে, পেপার ব্যাগ এবং হার্ড ব্যাগ। ওকে, আপনি যদি এখান থেকে অনলি হার্ড ব্যাগটা বাদ দিয়ে দেন, অনলি হার্ড ব্যাগ, অনলি হার্ড ব্যাগ বাদ দিয়ে দেন, যেখানে কোনো পেপার ব্যাগ নেই, তাহলে এখানে যা থাকবে এটা কিন্তু পেপার ব্যাগও আছে মিনিমাম একটা কিন্তু হার্ড ব্যাগও কিন্তু আছে। তাহলে এখানে মানে কত, এখানে মানে হচ্ছে আপনার 252 বিয়োগ করলে আর অনলি হার্ড ব্যাগ সেটা কত 6C5। তাহলে 6C5 মানে কত, অনলি 6। ওকে, তাহলে কত হবে, বিয়োগ করলে 246। তারপরে 246 ওয়েতে আপনি চুজ করতে পারবেন 5টা, যেখানে মিনিমাম একটা হার্ড ব্যাগ আছে, মিনিমাম একটা পেপার ব্যাগ আছে। তাহলে আমরা কি 8 নম্বর ব্যাগটা বুঝতে পেরেছি? খুব ভালো করে কিন্তু আপনাকে কোয়েশ্চেন বুঝতে হবে। এটা মনে রাখবেন, কখনোই আপনি ফরম্যাট খুঁজবেন না, আপনি প্রশ্ন খুঁজবেন। যে আপনি প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, তাহলে কোনো প্রবলেম 8 নম্বর ম্যাথ নিয়ে কোনো ঝামেলা আছে? এই ম্যাথটা আসছে এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিও পোস্টে, খুব একটা মারাত্মক ম্যাথ কিন্তু। তাহলে আমরা এবার 9 নম্বর ম্যাথটি করবো, 9 নম্বর ম্যাথ। আচ্ছা, রাইট, 9 ক্লিয়ার। ওকে, রাইট, ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার। ওকে, আমি আবারও সামারি জানি। এখানে বলা হচ্ছিল যে পেপার ব্যাগ, হার্ড ব্যাগ, শুধুমাত্র পেপার মানে হার্ড ব্যাগ বক্কর মানে সবই আছে, এখানে অনলি হার্ড ব্যাগ, কোনো পেপার ব্যাগ নাই। তো বাদ দিলে এখানে যা থাকবে কম্বাইন মিক্স থাকবে। আচ্ছা, এবার আমরা 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর ম্যাথটা এটা বলে নেই, পরীক্ষার হলে 9 নম্বর ম্যাথ অবশ্যই বাদ দিয়ে চলে আসবেন। আমি আবারও বলছি, 9 নম্বর ম্যাথসের মতো যে ম্যাথগুলো থাকবে অবশ্যই পরীক্ষার হলে বাদ দিবেন, অবশ্যই। আর আপনাকে এমসিকিউতে 30টা ম্যাথের মধ্যে 30টাই হওয়ার দরকার নাই। 60% আপনি মার্কস পান, 30টার মধ্যে আপনি যদি 18ও পান, আপনি কিন্তু পিলি পাস করতে পারেন, অথবা ম্যাক্সিমাম আপনি যদি 70% মার্কসও পান, তবে কিন্তু আপনি পিলি পাস করে দিয়ে চলে আসতে পারবেন। সো আবারও বলছি, 9 নম্বর ম্যাথটা কখনোই পরীক্ষা হলে আপনি পারবেন না, এভারেজ অনেক মেধাবী না হইলে। এত মেধাবী হওয়ার আমার দরকার নাই, 9 নম্বর ম্যাথ বাদ দিয়ে দিবেন, এরকম ম্যাথ বাদ দিবেন পরীক্ষা হলে। দেখুন কি বলছে ম্যাথটা আপনাকে, 9 নম্বর ম্যাথটা বলা হচ্ছে আপনাকে দ্য প্রবাবিলিটি অফ রোলিং। আর একটা জিনিস শেয়ার করি, নর্মালি ব্যাংকে কিন্তু পারমিটেশন কম্বিনেশন নিয়ে প্রশ্ন আসে না। ব্যাংকে বলবে না যে এইটার পারমিটেশন কত, এটার কম্বিনেশন কত, বলবে সম্ভাব্যতা কত। এখন যে ব্যক্তি কম্বিনেশন পারমিটেশন বুঝে না, সে কিন্তু সম্ভাব্যতা বুঝবে না। তাহলে ওরা কিন্তু সিস্টেমের জায়গায় হাত দিয়ে বসবে, আপনি আসলে শিখছেন কিনা ওগুলো জায়গায় হাত দিবে, আপনার সব চেক করা হয়ে যাবে। The probability of rolling any number on a weighted 6-sided die, মানে একটা ছক্কার গুটি, মানে ডাই মানে ছক্কার গুটি যেখানে 6টা সাইড আছে। আচ্ছা, উইথ ফেসেস নাম্বার 1 through 6, মানে 1 থেকে 6 পর্যন্ত 6টা। আচ্ছা, তাহমিন এটা প্রশ্ন করেছে, মানে আমি এই প্রশ্নগুলো পছন্দ করি, মানে তার মানে ওর যে প্রশ্নটা করছে মারাত্মক কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আমি এটা প্রশ্নটা পড়ি সবার সামনে। হার্ড ব্যাগ তো বাদই দিয়ে দিলাম, তাহলে অ্যাটলিস্ট একটা থাকলো কিভাবে? আচ্ছা, 10C5 মাইনাস 6C5, এই ছিল আমাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা। 252 মাইনাস 6 কত হবে? 246। আচ্ছা,
ব্যাপার যেটা হলো আপনাকে যে আমরা এখানে কি চুজ করেছিলাম, পেপার ব্যাগ আছে, হার্ড ব্যাগ আছে, তাই না? এখানে কি কি আছে, পেপার ব্যাগ, হার্ড ব্যাগ, ওকে। আবার আছে শুধুমাত্র কিন্তু পেপার ব্যাগ কিন্তু আছে। এখানে আমি যদি শুধুমাত্র পেপার ব্যাগটা বাদ দিয়ে দিই, তাহলে এই পেপার ব্যাগ বাদ, এই পেপার ব্যাগ বাদ, তাহলে কি হবে, পেপার ব্যাগ এবং হার্ড ব্যাগটা আমি মিক্স পাচ্ছি না, তা আমি না? ঠিক আছে ব্যাপারটা? এখানে শুধুমাত্র পেপার ব্যাগ, যে আপনি 5টা চুজ করে দিছেন, কোনো হার্ড ব্যাগ নাই। এখানে কিন্তু পেপার ব্যাগ হার্ড ব্যাগ মিক্স আছে, অনলি পেপার ব্যাগ কিন্তু আছে। আমি যদি এই পেপার ব্যাগটা বাদ দিয়ে দেই, যা থাকবে সেখানে নিশ্চয়ই একটা পেপার ব্যাগ আছে, একটা হার্ড ব্যাগ থাকবে। ভেরি সিম্পল। কি বলেন, দামি না? ঠিক আছে, ওকে। এবার বলছে আপনাকে যে একটা ছক্কার গুটি যেখানে 1 থেকে 6 পর্যন্ত কি ছক্কা আছে, 1 থেকে 6 পর্যন্ত। এরপরে যে লাইনটা দেওয়া আছে মারাত্মক, বলছে আপনাকে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার রোলড। যেটা ঘুরবে এটা হচ্ছে ওর সাথে ও প্রপোর্শনাল। এই যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি আমি যে সত্যি কথা বলতে আমিও এটা বুঝি নাই, পরে সার্চ করলাম গুগলে আসলে কি বলছেন। বলছে আপনাকে যে প্রথম 1 আসে, 1 আসে, তখন 1 আসবে 1-এর দ্বিগুণ, 1-এর স্কয়ার, মানে 1-এর দ্বিগুণ। তাহলে 1-এর দ্বিগুণ মানে কত, মানে 1-এর আপনার 1 গুণ। তাহলে কি হবে দেখুন, এইটার 1 গুণ কত, 1। তাহলে পরে যে 2 আসবে, 2 আসবে কয়বার, 1-এর দ্বিগুণ মানে 2। তার মানে 1 আসবে 1 বার, 2 আসবে 2 বার, 3 আসবে 3 বার, 4 আসবে 4 বার, 5 আসবে 5 বার, 6 আসবে 6 বার। এটা হচ্ছে আসলে মিনিংটা, যে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার রোল্ড। ওর সাথে ও প্রপোর্শনাল। যদি প্রথম 1 আসে, 1 আসে 1 বার, 2 আসবে 2 বার, 3 আসবে। এখন এই জিনিসটা কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজেও বুঝি নাই, পরে কিন্তু আমি গুগলে সার্চ করে ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। তো এটা এই ধরনের প্রশ্ন আপনার এক্সাম হলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে না? তাহলে আপনি যদি যোগ করেন সবগুলো কত হতে পারে দেখুন, হতে পারে মোট আমি যোগটা করে দিচ্ছি 21। ওকে, 21 সংখ্যক বার আপনার ছক্কা আপনি উঠতে পারেন। এবার আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 5 ইফ দ্য ডাইস রোল্ড অনলি ওয়ান্স। তাহলে একবার ঘুরবে, তাহলে 5 কয়বার পড়বে, তো 5 তো পড়বে 5 বার। যদি বলতো 6 বার, 4 তাহলে কি হবে, 21 মোট চক্কর দিবে। এর যদি 5 আসে তাহলে 5 বার ঘুরবে, শেষ, 5/21। ওকে, ক্লিয়ার? আমরা কি 9 ক্লিয়ার তো নাকি? এবার আমরা 10 করব, 10 নম্বর ম্যাথটি করব। 10 আমি আপনাদেরকে আবারও বলছি, ভালো করে বুঝেন, ব্যাংক সহজ বিসিএস এর চেয়ে, ব্যাংক সহজ। বিসিএস এ গরু গাদা খাটনি খাটে, ব্যাংকে কোনো খাটনি নাই। ব্যাংকটা হচ্ছে হাড্ডি ছাড়া গোস্ত। আপনি একটু ট্যাকটিক্যাল হতে পারেন, একটু জিনিয়াস গুছায় পড়তে পারেন, আপনার চাকরিটা ব্যাংকে হওয়া অনেক সহজ। আপনি সিনিয়র অফিসারে জয়েন করবেন, স্টার্টিং স্যালারি আপনি 35। ওকে, 35। কিন্তু বিসিএস এ কোনো ঠিক ঠিকানা নাই। আমি আরো শেয়ার করি ব্যাপারটা। বিসিএস এ আপনাকে যদি বলে যে, মানে আমি ভয় লাগাচ্ছি না জিনিসটা, মানে আপনি যদি অলস হন, কম খাটনিতে আপনি চান চাকরি পাইতে, বিসিএস এ অনেক সময় সুপারিশ হওয়ার পরও নিয়োগ দেয় না। পিএসসি সুপারিশ করছে, গভর্নমেন্ট চায় না, নিয়োগ দিবে না, কিছু করার নাই। আচ্ছা, কেন প্লাস করলাম, মোট কতবার ছক্কার গুটি উঠতে পারে, মোট কতবার ছক্কার গুটি উঠতে, ধরুন আপনি যখন 1 দিবেন 1 বার, যখন আপনি 2 পড়ছে, 2টা মোট 2 বার পড়ছে, তাহলে কতবার মোট ছক্কার গুটি উঠতে পারে। আপনি 6 বার আপনি যতগুলো থ্রো করছেন, 1 2 3 4 5, প্রত্যেকটা যখন 6 উঠছে 6 বার, 5 উঠছে 5 বার, 3 উঠছে 3 বার, 3 তো 3 বার উঠছে, 3 বার আপনি থ্রো করা লাগছে না আপনার। এইভাবে মোট 21 বার আপনি থ্রো করছেন। আচ্ছা,
এবার বলছে আপনাকে যে 5 তাহলে কবার উঠবে, তাহলে 5 তো 5 বার উঠবে, ওরা বলছে প্রপোর্শনাল, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা প্রপোর্শনাল, তাহলে 5 বার উঠবে। দ্যাটস ওয়াই আমরা 5/21টা করেছি। চৈতি আশা করি ওটা বুঝতে পারবেন। আমি তো বললাম যে এই ম্যাথটা কিন্তু আপনি বাদ দিবেন, এই 9 নম্বরে এই ম্যাথ কইরা আমার চাকরি পাওয়ার দরকার নাই, ঠিক আছে? দুই একটা যাক। আপনি গরু, আপনি বন্যা আসছে, আপনি গরু সেভ করবেন না মুরগি? অবশ্যই গরু, মুরগি যাক, আমার দরকার নাই তো। মুরগি, গরু আসলে মুরগির মানে গরু দিয়ে অনেক আপনি মুরগি পাবেন। ফাইন, আর কথা না বাড়িয়ে আমরা আজকে শেষ ম্যাথটা করে ফেলি, 10 নম্বর ম্যাথ। আচ্ছা, দেয়ার আর 15 বয়েজ অ্যান্ড 10 গার্লস ইন এ ক্লাস। আমি আবারও বলছি, যখন আমি যেভাবে ম্যাথগুলো করাচ্ছি, বাসায় যে কোনো নতুন ম্যাথ দেখলে আপনি এইভাবে করবেন। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, যে বয়েজ কতগুলো আছে? বয়েজ আছে 15, ওকে। গার্ল কয়জন? গার্ল আছে 10 জন। রিকোয়েস্ট করব পরীক্ষার হলে কিন্তু বা বাসায় প্র্যাকটিস করার সময় আপনি এই ছোট্ট করে এগুলো লিখে ফেলবেন। তাহলে বলছে 15 বয়েজ অ্যান্ড 10 গার্লস, ওকে ফাইন। তাহলে আমাদের আর আগের লাইন করতে হবে না, মামলা শেষ। ইফ 3 স্টুডেন্টস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, আপনি এখানে 25 জন থেকে আপনি 3 জন চুজ করেছেন। এখন আপনি 25 জন থেকে আপনি 3 জন আপনি চুজ করতে পারেন কতভাবে? 25C3, তো 25C3 কত হয়? 2300, ওকে। ধরেন 2300 হয়, 2300 হইল। বা আমাদের এটা আমরা গেলাম না, আমাদের আসলে এটা উদ্দেশ্য ছিল প্রশ্ন বোঝা। আচ্ছা, এবার বলছে আপনাকে যে আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাব্যতা, তাহলে কি আমাদের ভাগ চিহ্ন আসবে। 1 গার্ল অ্যান্ড 2 বয়েজ আর সিলেক্টেড, আপনি একজন গার্ল এবং 2 জন বয় আপনাকে চুজ করতে হবে। কোথা থেকে? এখান থেকে, ওকে। বলছে যে আচ্ছা, তাহলে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 1 গার্ল অ্যান্ড 2 বয়েজ আর সিলেক্টেড। তাহলে বলছে যে একজন বালক এবং একজন বালিকা এবং 2 জন বালক আপনাকে চুজ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি বালক চুজ করবেন একজন, মানে একজন চুজ করবেন, একজন। 3 জন আপনাকে মোট চুজ করতে হবে, 3 জন, ওকে। এখান থেকে বালক কয়জন? বালক মানে গার্ল হচ্ছে একজন, বয় হচ্ছে কয়জন? 2 জন। মানে গার্ল 2 জন হবে না, আর বয় কিন্তু একজন হবে না, এলো ফিক্সড, ওকে। তাহলে আপনি গার্ল একজন চুজ করবেন, কোথা থেকে? 10 জন থেকে, 10C1। তাহলে 3 জন কি চুজ হয়ে গেছে? হয়ে গেছে? হয় নাই। কয়জন হয়েছে? একজন। কাজ কি সম্পূর্ণ হয়েছে? হয় নাই, গুণ। আর আপনি বালক চুজ করবেন 2 জন, কি হবে? 15C2। এ হচ্ছে আমাদের অ্যান্সার, যা হয় তাই। উত্তর সহজ করে দেওয়া আছে। তাহলে আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? মানে আমি কিন্তু 10C1 এর ব্যাখ্যায় যাব না, এটার কত হইলো টাইম নষ্ট। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা বাঘটা মেরে দিব, পরে গিয়ে চোখ খুলবো, ওকে। সিম্পল ব্যাপারটা। তাহলে আপনাকে বলছে একজন আপনি কি চুজ করবেন? আপনি গার্ল চুজ করবেন, একজন গার্ল, একজন। কতজন থেকে? 10 জন থেকে। আপনি 2 জন বালক চুজ করবেন, কতজন থেকে? 15 জন থেকে। এই হলো আলটিমেটলি এই মোট 3 জন। আর আপনি 3 জন চুজ করলেন, 3 জন বালক হতে পারে। এখানে কি আছে? 3 জন বালক, 3 জন মানে 3 জন বালিকা, 2 জন বালক, মানে এলোমেলো ভাবে আছে অনেক, যতভাবে মানে আপনি 3 জন মিলাইতে পারলেই হইলো। এখানে কিন্তু স্পেসিফিক করে দিছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সম্ভাব্যতা, ওকে। আশা করি কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি আজকে 10টা ম্যাথ। আমরা কিন্তু পরবর্তীতে মানে সোমবারে কিন্তু আমরা পরের 9টা ম্যাথ করবো। যারা এখন অবধি টপ 1000 ম্যাথ বইটা কিনেন নাই, অথচ আপনি ম্যাথে দুর্বল, ইউ আর অ্যাবসলিউটলি আনলাকি। মানে আপনি এখন বলতে পারেন যে স্যার আমি কেন চাকরি পাই নাই, আপনি কোন ঘোড়ার ডিম, মানে একটা খারাপ ভাষা আমি আনলাম না মুখে আর কি, যে আপনি কোন কলা গাছ, যখন আপনি ছিলেন না তখন চাকরি পাই নাই, মানুষে পাইছে, এখনো পাচ্ছে। কেন? মানে আপনি এই বই না পড়লেও আপনি জব পাবেন, কেন? ধরেন আপনার যেখানে এমটিও হওয়ার কথা সেখানে হয়েছে কোথায়? ক্যাশে।
আপনাকে যেখানে এডি হওয়ার কথা এডি, সেখানে আপনার এমডি হয়েছে, মানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী জব পাবেন না, অথবা আপনাকে অনেক শ্রম দেওয়া লাগবে, হবে না। সো আপনি কম খাটনিতে ভালো ফলাফল করতে গেলে একটা মেন্টর লাগে ভাই। আচ্ছা আচ্ছা, কি বলছে বনি সরকার? ওয়াইন এ মিটিং অফ এ কমিটি ওয়াজ ওভার, এভরি নাম্বার শুক হ্যান্ডস উইথ অ্যানাদার। বুঝি নাই। আচ্ছা, কখন গুণ হয়? আমরা গুণ করলাম কখন? আমরা গুণ করব তখন যখন কিন্তু কাজটা মানে সিলেকশনটা পরিপূর্ণ হয় নাই। যদি সিলেকশনটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা যোগ করব, তাই না? যেহেতু আমাদের এখানে যোগের ব্যাপারটা আসে নাই, আমরা গেলাম না। আমি এখানটা আন্দাজি, সামনে কিন্তু যোগের ব্যাপারটা আছে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে দেখব, এখানে কিন্তু যোগের ব্যাপারটা আছে। আজকে আমরা গুণটাই শিখি। যদি কাজটা পরিপূর্ণ না হয়, আপনি ধরেন একজন চুজ করলেন, এখানে একজন, তা আপনি কি একজন দিয়ে হবে? আপনি চুজ করতে হবে তিনজন, আরো আছে না দুইজন, এই এক এই দুই, এই জন্য কিন্তু আমরা জিনিসটা গুণ করেছি। ওকে, সো আজকে আর কথা না, আজকে আমি অনেক বকবক করলাম, আপনারা বিশ্রাম করেন, ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি ফাইনালি বলি, যাদের চিন্তা আছে যে আমরা আইবিএ গ্রাজুয়েট হব, আমাদের আইবিএ এমবিএ লাগবে, বাংলাদেশের সেরা একটা এমবিএ। আরেকটাবার বলে নিই আমি আপনাদেরকে, আইবিএ একটা পড়াশোনা না, আইবিএ একটা চাকরির নাম। আইবিএ ইটস নট আ স্টাডি, এটা ভুল। আইবিএ স্টাডির নাম না, আইবিএ তে চান্স পাওয়া মানে এটা জব হয়ে যাওয়া আপনার। খুব ভালো করে বুঝি জিনিসটা, আইবিএ কোনো পড়াশোনার নাম না, আইবিএ কোনো পড়াশোনার নাম না, আইবিএ একটা চাকরির নাম। আর আইবিএ থেকে এমবিএ করতে আপনার খরচ হবে, আগে ছিল 55, এখন লাগবে হয়তো বা 65,000 টাকা। ওকে, সো আপনি 65,000 টাকা দিয়ে একটা এমবিএ হচ্ছে, এবং ওদের যে এলোমনাই, বিশাল ব্যাপার। সো আপনি আমি আবারও বলছি, আইবিএ কোনো পড়াশোনার নাম না, এটা একটা চাকরির নাম। আপনাকে অনেক অফার দিবে চাকরির জন্য, অনেক আপনি অফার পাবেন। ইভেন ওরা ক্যাম্পাস রিক্রুটমেন্ট করে, প্রচুর সিলেকশন আছে মোটামুটি, আর সব মিলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তবে একটু বলে নেই ফাইনালি, বিআইবিএম এ কিন্তু পড়তে 3 লাখ টাকা যায়, বিআইবিএম এ পড়তে। বিআইবিএমটা কিন্তু নিজস্ব, হ্যাঁ। আর আইবিএ কিন্তু আইবিএ গভর্নমেন্ট ফান্ডেড, আইবিএ কিন্তু সরকার ফান্ডিং করে, সরকারও ফান্ডিং করে না, এটাকে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করে। ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, তারপরে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, এরা কিন্তু এই আইবিএ দেরকে ফান্ডিং করে, আইবিএ ওদেরকে টাকা দেয়। আর সব মিলে দেওয়ার পরে 55,000 টাকা। আপনি কিছু বুঝেন না, আইবিএ তে পড়তে কেন মাত্র 55,000 টাকা যাবে কেন? আর বিআইবিএম এ পড়তে, বিআইবিএম টা দামি ডিগ্রি, ওখানে 3 লাখ টাকা যাবে। এই টাকা কে দেয়? এই টাকা কিন্তু ফান্ড আসে বাইরে থেকে। তার মানে আপনি কিন্তু আইবিএ তে স্কলারশিপ নিয়ে পড়বেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।